আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমরা আজকে আইএলটিএস রিডিং মডিউলটা ফার্স্ট থেকে শুরু করব। আমরা সবাই একটু ভালো করে বুঝবো যে আইএলটিএস রিডিং টেস্টে কি থাকে, কি কি কোয়েশ্চেন থাকে, আমরা কিভাবে অ্যান্সার করি, কোন কোয়েশ্চেনের চ্যালেঞ্জ কি, টাইম ম্যানেজমেন্ট কেমনে করি। আপনারা জানি না আজকে দেখছেন কিনা, আমি আপনাদেরকে ক্লাসে যা কিছু পড়াই, আমি এখন থেকে মানে লাস্ট কিছুদিন থেকে সেটা ছোট ছোট কিছু টিপস পোস্ট আমি শেয়ার করতেছি ফেসবুকে। যে আমি ক্লাসে আপনাদের যা কিছু পড়াচ্ছি প্রত্যেকটা জিনিস আমি ছোট্ট ছোট্ট করে এক একটা টিপস আমি লিখে দিচ্ছি, যে আপনারা অ্যাটলিস্ট একবার চোখ যদি বুলান তাহলে দেখবেন যে হ্যাঁ, এই প্রবলেম এগুলো হচ্ছে কমন মিস্টেকস। সেখান থেকে আমার জন্য কোন কোন মিস্টেক গুলো অ্যাপ্লিকেবল, কোন কোন ভুলগুলো আমার হয় এবং কোন জিনিসগুলোতে আমার ইমপ্রুভ করতে হবে। ইনশাআল্লাহ যদি এটা ভালো করে ফোকাস করতে পারেন অটোমেটিক্যালি আপনারা ইমপ্রুভ করবেন। তো আমি এখন থেকে এই টিপস পোস্টগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ রেগুলারলি। আচ্ছা, এটা আপনারা পড়লে আপনাদের ডেফিনেটলি একটু হেল্প হবে। তো যেটা বলতেছিলাম যে ভাই আমরা চলে আসছি আমাদের আইএলস রিডিং সেকশনে। তো আমাকে একটা জিনিস বলেন তো একটু, আমাদের আইএলস যে রিডিং টেস্ট, হাতের লেখা একটু ইগনোর করবেন। আমি জাস্ট একটু আপনাদের সাথে কানেক্ট করতেছি, মানে ফ্রিলি। তো সেই জন্য আমাদের যে আইএলস রিডিং টেস্ট, এই টেস্টের ডিউরেশন কতক্ষণ কেউ বলতে পারবেন? এই পরীক্ষাটা কতক্ষণ ধরে হয়? ডিউরেশন কতক্ষণ? 60 মিনিটস। 1 ঘন্টা, ভেরি গুড, 60 মিনিটস। আচ্ছা, 60 মিনিটস। আচ্ছা, তো এই 1 ঘন্টায় আমাদের কি টাইপের কোয়েশ্চেন অ্যান্সার করতে হয় বলেন তো? কোয়েশ্চেন ফরম্যাটটা কি? কি টাইপের কোয়েশ্চেন আমরা অ্যান্সার করি, বা কোয়েশ্চেনটা আমরা কিভাবে দেখতে পাই? কেউ বলতে পারবেন? একটা দুটো গেস করতে পারেন। প্যাসেজ, ভেরি গুড, প্যাসেজ। আচ্ছা, এমসিকিউ হচ্ছে একটা কোয়েশ্চেন, সেটা আমরা প্যাসেজে পাই, বাট মেইন ইয়াটা হচ্ছে আসলে প্যাসেজের সাথে আরেকটা ওয়ার্ড আছে। আচ্ছা, দেখেন আমরা একটা প্যাসেজ পড়ি, প্যাসেজ হচ্ছে একটা শর্ট আর্টিকেল। আর আইএলস এর ক্ষেত্রে মোটামুটি আমরা একটা 2 পেজের আর্টিকেল পাই, একটা 2 পেজের আর্টিকেল পাই, একটা শর্ট প্যাসেজ। যে প্যাসেজটা পড়ার পর সেই প্যাসেজের শেষে কিছু কোয়েশ্চেন থাকে। তাহলে আমরা প্যাসেজটা পড়ি, প্যাসেজের পর প্যাসেজের শেষে যে কোয়েশ্চেন গুলো থাকে সেগুলো আমরা আবার প্যাসেজ থেকে অ্যান্সার করি। এটাই তো, তাই না? প্যাসেজ পড়বো, প্যাসেজ থেকে যে কোয়েশ্চেন গুলো আসছে সেগুলো আবার প্যাসেজ থেকেই অ্যান্সার করবো, তাই না? আচ্ছা, এই ফরম্যাটটাকে আমরা বলি প্যাসেজ কম্প্রিহেনশন। প্যাসেজ কম্প্রিহেনশন, দেখেন এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে কি বলেন তো? কে বলতে পারবেন কম্প্রিহেনশন বলতে কি বোঝায়? আন্ডারস্ট্যান্ডিং, ভেরি গুড সাখাওয়াত ভাই, আপনি ফোকাসড। কম্প্রিহেনশন মানে আন্ডারস্ট্যান্ডিং, মানে বোঝা। আচ্ছা, তাহলে একটা প্যাসেজ থেকে কিছু কোয়েশ্চেন দিবে, সেই কোয়েশ্চেনের যে অ্যান্সার, সেই অ্যান্সারটাও আবার প্যাসেজেই থাকবে। এই সব কিছু আমি তখনই ভালো করতে পারবো যদি আমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে। আমি যদি অ্যাকচুয়ালি বুঝি যে কোয়েশ্চেন আমার কাছে কি চায়, আমি সেই অ্যান্সারটা প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারবো। এবং এই সব কিছুর জন্য আমাকে হেল্প করবে আমার রিডিং স্কিল এবং সাথে আন্ডারস্ট্যান্ডিং। আমি যত ভালো করে পড়তে পারবো, এবং পড়া বলতে আমরা অবশ্যই বুঝে বুঝে পড়া বলি, আমরা বুঝে বুঝে পড়বো। অনেক কাছে র্যান্ডম পড়ে যায়, কি পড়তেছে সবকিছু বুঝতেছে না। বাট আমরা যখন পড়বো, আমরা অবশ্যই ঠান্ডা মাথায় বুঝে বুঝে পড়বো। তাহলে আমি যা পড়তেছি সেটা যদি আমি বুঝতে পারি, অটোমেটিক্যালি আমি বুঝবো যে ভাই কোয়েশ্চেন আমার কাছে কি চায় এবং সেটা আমাকে কিভাবে অ্যান্সার করতে হবে। তাহলে কোয়েশ্চেন আমার কাছে কিছু অ্যান্সার চাইবে, যে অ্যান্সারটা আমি প্যাসেজ থেকেই দিব। কোয়েশ্চেনটাও আসবে প্যাসেজ থেকে, অ্যান্সারটাও বের করবো প্যাসেজ থেকে। তখনই জিনিসটা ক্লিয়ার হবে, যদি আমার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে। এই পার্টটা কি সবাই বুঝছেন, যে আমি বারবার আন্ডারস্ট্যান্ডিংটাতে ফোকাস করছি? আপু, কম্পোজিশন মানে রচনা, এসে। কম্পোজিশন না, ঠিক, এটা আসলে আন্ডারস্ট্যান্ডিং।
অনেক ওয়ার্ড থাকে যেগুলোর মিনিং জানা থাকে না। ভেরি গুড, এক্স্যাক্টলি আপু। আমি মনে হয় আজকে জিনিসটা বলে দিছিলাম। আজকে আমি যেসব চ্যালেঞ্জ আইডেন্টিফাই করছি তার মধ্যে একটা খুব বড় ইয়া হচ্ছে যে আমাদের ভোকাবুলারি, মানে নাম্বার ওয়ান আমি যদি কি বলি, আপনি তখনই একটা জিনিস বুঝবেন যখন আপনি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বুঝেন। তো ভোকাবুলারি ইজ ইয়োর কি টু আন্ডারস্ট্যান্ডিং। আপনি যদি প্রত্যেকটা ওয়ার্ড না হোক, আপনি যা পড়তেছেন অ্যাটলিস্ট সেটার মিনিংটা বুঝতে পারেন, অটোমেটিক্যালি আপনাকে সেটা হেল্প করবে। তাহলে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাকে হেল্প করবে কি? আমি যেটা পড়তেছি, যে জিনিসটা পড়তেছি, সেই সেন্টেন্সের মিনিং। এবং সেন্টেন্সের মিনিং বলতে ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং বলতে আমরা বুঝি ভোকাবুলারি। তাহলে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার ভোকাবুলারি নলেজ। যার যত বেশি ভোকাবুলারি জানা আছে, সেটা হয়তো আপনি লাইফে পড়াশোনা করতে গিয়ে, কাজ করতে গিয়ে, নিউজ পেপার পড়ছেন, কোথাও শুনছেন, যেভাবে হোক যতগুলো শব্দ আপনি শিখতে পারছেন, তত বেশি আপনি এখানে অ্যাডভান্টেজ পাবেন। তো ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য আমার খুব মানে ইউজফুল একটা রিসোর্স আছে আপনাদের জন্য। আমি জানি না আপনারা জিনিসটা সবাইকে এটা ইউজ করেন কিনা। আপনারা কি রিসোর্স ব্যাংকটা দেখছেন সবাই এখন পর্যন্ত? ভোকাবুলারি শেখার জন্য যেটা খুব ইফেক্টিভ ওয়ে, দেখতে পাচ্ছেন? আইএলস রিসোর্স ব্যাংক। এখানে সব রকম জিনিস দেওয়া আছে। আমার স্পিকিং এর অ্যান্সার কম্পাইলেশন, ভোকাবুলারি, ভোকাবুলারি কিভাবে শিখবেন সেটার একটা মেথড আমি বলে দিচ্ছি এখানে মধ্যে। এই পিডিএফটা একবার পড়ে নেবেন সবাই, যে তিনটা ওয়েতে আমরা কিভাবে ভোকাবুলারি শিখি। আচ্ছা, এইবার আমি সবার আগে যে ইয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কেমব্রিজ আইএলস এবং পিয়ারসন পিটি 500 হাই ফ্রিকোয়েন্সি ভোকাবুলারি। রিডিং প্যাসেজে যে ভোকাবুলারি গুলো সবচেয়ে বেশি আসে, দেখেন এখানে আমি পুরো লিস্ট করে দিছি আপনাদেরকে। অ্যাবসার্ডিটি, আমরা অনেকে শুনছি যে অ্যাবসার্ড, বলছে যে জিনিসটা কেমন, জিনিসটা একদম অ্যাবসার্ড। অ্যাবসার্ড মানে কি? অ্যাবসার্ড একটা নাউন শব্দ, যেটা আপনাকে বোঝায় সামথিং দ্যাট ইজ রিডিকুলাস অর আনরিজনেবল, যে জিনিসটা বিদঘুটে অথবা যেটার কোনো মানে হয় না। তো বলে না যে ভাই, এই জিনিসের দাম কত, দাম হওয়া উচিত 100 টাকা, আপনাকে বলে বসছে 10,000 টাকা। কি 100 টাকার জিনিস 10,000 টাকা? অ্যাবসার্ড! আপনি তো অবান্তর কথা বলছেন, মানে কি বলছেন আপনি? আপনার কথা কোনো আগামাথা আছে? এই হচ্ছে অ্যাবসার্ড। এই যে এই ওয়ার্ড গুলা খুব ফ্রিকুয়েন্টলি আইএলস এবং পিটি দুইটা পরীক্ষাতে আসে। তো এখানে একদম অ্যালফাবেটিক্যালি আপনাদেরকে দেওয়া আছে, ABCD সবকিছু। দেখেন আমরা অনেক সময় বলি যে কোলাবোরেশন, ওয়ার্কিং টুগেদার টু অ্যাচিভ আ গোল। এই যে আপনারা আমার সাথে ক্লাস করতেছেন, আমি আপনাদের শেখানোর চেষ্টা করতেছি। আমাদের, আমার একটা এফোর্ট, আপনার একটা এফোর্ট, দুইটা এফোর্ট যখন একসাথে কোলাবোরেট করবে, আমরা যখন একসাথে কাজ করব, তখন আমরা ইনশাল্লাহ আমাদের যে একটা কমন লক্ষ্য আছে, আমার লক্ষ্য আপনাকে পরীক্ষায় ভালো স্কোর করতে সাহায্য করা, আপনার লক্ষ্য নিজে পরীক্ষা দিয়ে পরীক্ষায় ভালো স্কোর করা। ওই লক্ষ্য, কমন লক্ষ্যটা আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমাদের একটা কমন গোল আছে, সেটা অ্যাচিভ করার জন্য আমরা একসাথে কাজ করতেছি, যেটাকে আমরা বলি কোলাবোরেশন। দেখেন, আমি কিন্তু কনটেক্সটে ভোকাবুলারি আপনাদেরকে বলতেছি। যেটা ভোকাবুলারি যখন আমি শিখি, আমি একটা কনটেক্সট চিন্তা করি, একটা সিচুয়েশন চিন্তা করি, ভাই এটা কোন ব্যাকগ্রাউন্ডে আসছে ওয়ার্ডটা, ওয়ার্ডটা এইভাবে আসছে। যদি কনটেক্সট দিয়ে ভোকাবুলারি মনে রাখতে পারেন, আমার কতক্ষণ লাগছে? 30 সেকেন্ড লাগছে। আপনি এত ভালো করে একটা ওয়ার্ড শিখবেন যেটা ইনশাল্লাহ আপনি চাইলেও ভুলতে পারবেন না। তো অনেকে বলে ভোকাবুলারি শিখি কিন্তু গদ বাঁধা শিখি, পরে আর মনে থাকে না, কাজের সময় মনে পড়ে না যে মিনিং কি। ভাই কনটেক্সট নিয়ে আসেন না একটা। এই যে কোয়ালিশন, কোয়ালিশন কি? দ্য অ্যাক্ট অফ টু থিংস ক্র্যাশিং ইনটু ইচ আদার। দুইটা জিনিস যদি একটা আরেকটার সাথে ক্র্যাশ করে, মানে কি একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তার মানে কোয়ালিশন মানে অ্যাক্সিডেন্ট, যখন একটা আরেকটা কি বলে, সম্মুখ সংঘর্ষ, একদম মুখামুখি সংঘর্ষ, ক্র্যাশিং ইনটু ইচ আদার। আচ্ছা, এটা হচ্ছে কোয়ালিশন। আচ্ছা, এটার ভার্ব হচ্ছে কোলাইড। বুঝতে পারছি জিনিসটা। আচ্ছা, তবে এইভাবে করে ইনশাল্লাহ প্রত্যেকটা ওয়ার্ড আপনারা শিখতে পারবেন। এই ইয়াটা শিখবেন সবার আগে, এবং এভরিডে অ্যাটলিস্ট 30টা করে ওয়ার্ড শিখবেন। তারপর চলে যাবেন এখানে আইএলস অ্যান্ড পিটি এসেনশিয়াল ভোকাবুলারি 1200 ওয়ার্ড। এখানেও ওই পিডিএফটা শেষ করে তারপর আপনারা এখান থেকে 30টা করে ওয়ার্ড শিখবেন। দেখেন
প্রত্যেকটা ওয়ার্ড সুন্দর করে দেওয়া আছে। তো দেখেন, আহ একটা ওয়ার্ড আছে অ্যাবজলভ। অ্যাবজলভ কি বোঝায়? দোষ মুক্ত করা, ক্ষমা করা। আমরা জানি ক্ষমা করা বা মাফ করে দেওয়া, এটা তো ফরগিভ। তাহলে ফরগিভের আরেকটা সিনোনিম কি? অ্যাবজলভ। আচ্ছা, এটা কিছু সিনোনিম, এই কলামটা হচ্ছে সিনোনিম। পার্ডন। পার্ডন মানে ক্ষমা করে দেওয়া। ফরগিভ মানে ক্ষমা করে দেওয়া। অ্যাকুইট মানে ক্ষমা করে দেওয়া বা দোষ থেকে রেহাই দেওয়া। আচ্ছা, অ্যাবজলভ মানে ফরগিভ করা, ক্ষমা করে দেওয়া, পার্ডন, অ্যাকুইট করা। আচ্ছা, তাহলে ক্ষমা করা অথবা দোষ থেকে রেহাই দেওয়া যদি একটা ওয়ার্ড হয়, সেটার অপোজিটটা কি? অপোজিটটা হচ্ছে তাকে দোষ চাপানো। তাকে আমি দোষ থেকে রেহাই দিছি, এটা যদি হয় অ্যাকুইট, পার্ডন, অথবা ক্ষমা করা, ফরগিভ। অপোজিট হচ্ছে কন্ডেম। তাকে আমি অ্যাকচুয়ালি নিন্দা করছি, তাকে আমি দোষ চাপাই দিছি, কনভিক্ট। তাকে দোষারোপ করলাম, ব্লেম। তার উপর আমি আরেকটা দোষ, মানে এটা এটা তাকে দোষ ত্রুটি, তার ভুল আমি দেখাই দিলাম যে তুমি ভুল করছো। তাকে ব্লেম করা, কনভিক্ট করা, কন্ডেম করা। দেখেন, আমরা কিন্তু একটা ওয়ার্ড থেকে অ্যাবজলভ, যেটা মানে ফরগিভ, ক্ষমা করা, এখান থেকে তিনটা সিনোনিম এবং তিনটা অ্যান্টোনিম, অপোজিট শিখে ফেলছি। তার মানে একটা ওয়ার্ড থেকে 60টা ওয়ার্ড শিখে ফেলছি। আবার সেন্টেন্সেও আছে, হি ওয়াজ অ্যাবসলভড অফ অল চার্জেস। তার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল, চার্জ ছিল, সবগুলা থেকে তাকে রেহাই দেওয়া হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে ভাই, একটা ওয়ার্ড থেকে 60টা ওয়ার্ড আমি শিখছি, বুঝতেছেন? ডেইলি এভাবে 30টা করে ওয়ার্ড শিখেন। 1200 ওয়ার্ড থেকে আপনি 7 12 8,400 ওয়ার্ড শিখে ফেলবেন ইনশাআল্লাহ। আপনি বুঝতেছেন, আপনি একটা ওয়ার্ড শিখতে গিয়ে 60টা ওয়ার্ড শিখে ফেলতেছেন। 1200 ওয়ার্ড শিখতে গিয়ে 8,400 ওয়ার্ড শিখে ফেলতেছেন। এটা কি মজা না? যে প্রেশার কম, শিখতেছি প্রতিদিন 30টা করে, বাট 30-এর সাথে আরো আমার মানে 7 গুণ হচ্ছে, 210টা ওয়ার্ড আমি শিখতেছি। কারণ একটা ওয়ার্ড থেকে 60টা ওয়ার্ড, 30টাও তো 60টা করে, 3 7 21। 30টা ওয়ার্ড শিখতে গিয়ে আমি 210টা ওয়ার্ড শিখতেছি, বাট আমি কিন্তু প্রেশার কম। আমি জানি আমি 30টা ওয়ার্ড শিখতেছি। সবাইকে এই পড়াশোনাটা করতে পারবেন যদি আপনারা রিডিং ভালো করতে চান। এবং শুধু রিডিং না, এই ওয়ার্ডগুলো যদি আপনি শিখেন, আপনি স্পিকিং এর সময় ইউজ করতে পারবেন, আপনার কথায় ব্যবহার করতে পারবেন, আপনার রাইটিং এর সময় আপনি একটা সুন্দর ওয়ার্ড লিখতে পারবেন, কারণ আপনার কাছে ভোকাবুলারি আছে। আপনি এক্সপ্রেস করতে চান, বাট আপনার কাছে ভোকাবুলারি নাই, তখন আপনি পারবেন না। বাট যেহেতু ভোকাবুলারি আছে, তাহলে আমি খুব সহজে পারবো ইনশাল্লাহ। পারবো না? ইনশাল্লাহ পারবো। খালি আলামিন ভাই বলছে, বাকিরা কি পারবেন না নাকি? আলামিন ভাই বলছে পারবো। আচ্ছা, আশা করি বাকিরাও পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে। তো ভাই, আমি তাহলে এই রিসোর্স ব্যাংকটা আপনাদেরকে, আপনাদের কাউন্সিলররা অ্যাক্সেস দিয়ে দিচ্ছে গ্রুপে। গ্রুপে দেখবেন গুগল ক্লাসরুম দিয়ে দিছে। ক্লাসরুমে গেলেই আপনারা রিসোর্স ব্যাংকটা পাবেন। এবং নিত্য নতুন আমি এখানে রিসোর্স ডেভেলপ করতেছি। কারণ আপনারা হয়তো জানেন যে আমরা আসলে স্টার্ট করছি খুব, মানে নতুন, খুব বেশি দিন হয় নাই, আজকে হয়তো আমাদের 6 মাসের মতন যাচ্ছে। তা আমি এখনো রিসোর্স গুলো ডেভেলপ করি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। না, টাফ কেন আপু? টাফ জিনিস যখন বারবার করবেন তখন সেটা সহজ হয়ে যাবে। মনে রাখবেন, কঠিন বলে কিছু নাই। যেটা আপনি পারেন সেটা সহজ, যেটা আপনি পারেন না সেটা কঠিন। আপনার জন্য একটা ভারী জিনিস আলগানো কঠিন না, কারণ আপনি এটা পারেন। বাট একটা 2 বছরের বাচ্চার জন্য সেটা কঠিন। আপনার এবিলিটি বাড়ান। এবিলিটি বাড়াইলে কাজ কাম এমনিতে সহজ হয়ে যায়। ঠিক আছে? তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সবাই পারবো। তাহলে এই রিসোর্স ব্যাংকটা অবশ্যই সবাই ইউজ করবেন। সাথে বেশ কিছু জিনিস আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা মেইনলি আমরা ওই স্পিকিং এবং রাইটিং এর জন্য লাগে। কারণ আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে প্রিপোজিশন থাকে। আমরা এখনো কনফিউজ হই যে দিনের আগে কি অন নাকি অ্যাট, টাইমের আগে কি অন, ইন, অ্যাট কি, এগুলো নিয়ে আমাদের অনেক কনফিউশন। এই সব রিসোর্স আমাদের এখানে দেওয়া আছে। যদি পড়ে ভালো করতে পারেন করবেন। যদি একা একা পড়তে কষ্ট হয়ে যায়, তাহলে আমাদের বেসিক ক্লাস আছে। যদি আপনার গ্রামার উইক থাকে, আপনার স্পোকেনে ফ্লুয়েন্সি না থাকে, আপনি কথা বলতে পারেন না, আইডিয়া ক্রিয়েট করতে পারেন না, লিখতে পারেন না, ফ্রি হ্যান্ড রাইটিং, তাহলে ভাই বেসিক ক্লাস আছে। খুবই ভালো ক্লাস। বেসিক ক্লাসটা সুন্দর মতন কমপ্লিট করে তারপর আপনি আবার আইএলসে আসেন। কিন্তু কারো যদি বেসিক উইকনেস থাকে,
তিনি জোর করে নিজেকে আইএলটিএস পুশ করেন না শুরুতে। আগে বেসিকটা ক্লিয়ার করবেন, ফাউন্ডেশন স্ট্রং করবেন, তারপর আপনি আইএলটিএস আসবেন। তখন ভালো করবেন ইনশাআল্লাহ। ইয়াস। এবিলিটি মানে আমি বলবো, an increased ability makes you stronger. আপনার এবিলিটি আছে, সেটাকে আরো বাড়ান, আরো বেশি সক্ষমতা অর্জন করেন, তারপর আপনি সেটাকে স্ট্রং, আপনার একটা স্ট্রেংথ হিসেবে কাজ করতে পারবেন। এটা আপনার একটা শক্তি ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, বেসিক ক্লাস বাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আরিফ স্যারের সাথে কথা বলতেছি এটা নিয়ে, আপু কোনো সমস্যা নেই। আস আমরা তাহলে এখন একটা কাজ করি, আমরা এখন সুন্দর মতন চলে যাব হচ্ছে গিয়ে আমাদের আবার ক্লাস। আমি একটু চলে আছি, রিসোর্স ব্যাংকটা সবাই ইউজ করবেন, এটা হচ্ছে মূল উদ্দেশ্য এটা বলার। আসেন। তো ভাই আমরা তো জানলাম জিনিসটা যে কি বলে, আমাদের হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট, সেটার জন্য আমাদের ভোকাবুলারি অনেকখানি হেল্প করবে। তার সাথে আরো কয়েকটা জিনিস হেল্প করবে, আমি একটু লিখে দিচ্ছি আপনাদেরকে। এক তো হচ্ছে ভোকাবুলারি আপনারা পাইছেন। সেকেন্ড, আমি যদি বলি, সেটা হচ্ছে ডেইলি রিডিং হ্যাবিট। আপনারা প্রতিদিন একটু একটু করে পড়ার অভ্যাস করবেন। আমি যেটা দেখি, আপনারা হয়তো ক্লাসের সময় পড়েন, হয়তো খুব জোশের চোটে আপনারা পরে 1 ঘন্টা 2 ঘন্টা পড়ছেন, বাট আপনার ডেইলি রিডিং হ্যাবিট শুড at least include 3 quality hours. And when I say 3 quality hours, I mean that in this time, you will not be doing anything else. You will not be using your phone. You will not be talking to anyone else. You will not be busy in any other work. You will simply focus on your reading. You will identify all words that are unknown for you, that you do not know the meaning of. You will find out these meanings and then note the meanings right onto your reading passage. যখনই আপনি পড়তে গিয়ে একটা ওয়ার্ড আপনার কাছে আননোন, আমি আশা করবো আপনাদের সবার কাছে কেমব্রিজের বই আছে, আপনারা ওই ওয়ার্ডটার মিনিংটা গুগল থেকে খুঁজে বের করবেন। কিভাবে বের করবেন আমি এটা আপনাদেরকে দেখাই সেটা। ধরেন একটা ওয়ার্ড, আমি ওয়ার্ডটা আমি ঠিক ভালো বুঝতে পারি না, ওয়ার্ডটা কি বলছে, ওয়ার্ডটা বলছে রেসপ্লেন্ডেন্ট। খেয়াল করেন, রেসপ্লেন্ডেন্ট। তো আমি ভাই এটা অর্থ বুঝি না, আমি লিখলাম, ওয়ার্ডটা টাইপ করলাম রেসপ্লেন্ডেন্ট, মিনিং ইন বেঙ্গলি কি আসছে, উজ্জ্বল। উজ্জ্বল। আচ্ছা, উজ্জ্বল মানে তো আমরা জানতাম ব্রাইট। দেখেন, আমরা জানতাম ব্রাইট, তাহলে ওটা আরেকটা সুন্দর শব্দ হচ্ছে রেসপ্লেন্ডেন্ট। আচ্ছা, একটু ইমেজ দেখি তো কেমন উজ্জ্বল। রেসপ্লেন্ডেন্ট, দেখি তো এটা উজ্জ্বল। দেখতে পাচ্ছেন কিছু, এই যে পাখি, পাখির কালারটা খুব ব্রাইট, খুব সুন্দর। এই যে পাখির বুকটা হচ্ছে টকটকে লাল। তারপর এই তো, তো রেসপ্লেন্ডেন্ট। এই যে ফিশ, একটা মাছ, তার বডিটা খুব সুন্দর পিঙ্ক। এটাকে মানে হট পিঙ্ক বলে। এটা আপুরা ভালো বলতে পারবেন, লিপস্টিকের কালার হট পিঙ্ক। রেড এর একটা নাম আছে। তো এরকম আর কি, যে যেটা হচ্ছে খুব উজ্জ্বল কালার, আমরা যেটাকে বলি টকটকে, মনে রাখবেন বাংলা হচ্ছে টকটকে। এই শব্দ হচ্ছে রেসপ্লেন্ডেন্ট। আচ্ছা, এই যে শব্দটা, আমি সাথে সাথে আমার প্যাসেজের যে লাইনে ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডের ঠিক উপরে আমি লিখে ফেলবো যে ভাই এটার মিনিং হচ্ছে এটা, এটার রেসপ্লেন্ডেন্ট অর্থ হচ্ছে উজ্জ্বল অথবা টকটকে, ব্যাস। এবার আমি লাইনটা আবার পড়বো। এখন যেহেতু আমি শব্দটার অর্থ জানি, তাহলে যখন আমি সেটা আরেকবার পড়বো, আমার জন্য এখন মিনিংটা বোঝা আরো ইজি। আমি বুঝতে পারতেছি, আচ্ছা এখন তো আমি লাইনটা এতক্ষণ আমি বুঝতে পারতেছিলাম না, যে লাইট ও হট পিঙ্ক না ক্যান্ডি পিঙ্ক। আচ্ছা, আমি ভাই জিনিসপাতি হয়তো একটু কম টম কি বুঝি আপনাদের থেকে, একটু ভোকাবুলারি ভুল হয়েছে, আর কি করবো বলেন। আমি আইএলস বুঝি ভাই, মেয়েদের জিনিসপাতি আইটেম কমই বুঝি। আচ্ছা ঠিক আছে। তো আপনি ওয়ার্ডের মিনিংটা প্যাসেজের উপর, ওই ঠিক ওই শব্দটার উপর লিখে রাখবেন, তারপর লাইনটা আবার পড়বেন, দেখবেন অটোমেটিক্যালি আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে গেছে। তো এই কাজটা আপনাদের কাছে আমি এক্সপেক্ট করবো, যে যখন আপনারা ডেইলি 3 ঘন্টা পড়তেছেন,
3 ঘন্টা যেন অবশ্যই যা পড়তেছেন, যতগুলো আননোন ওয়ার্ড শিখছেন, প্রত্যেকটা আপনারা এভাবে করে নোট করবেন। এটা আপনাকে একটা আলাদা ডিফারেন্ট ভোকাবুলারি শিখাবে। আর একে তো ভোকাবুলারি বাড়বে, সেকেন্ড কি বাড়বে জানেন? আপনার ফ্লুয়েন্সি। অনেকে পড়তে গেলে আটকায় যায়, বা যেটা পড়ে সেটা বুঝে না, সেকেন্ড বার আবার পড়তে হয়। বাট আপনি যত পড়বেন দেখবেন আপনি কিন্তু পড়া মাত্র এখন বুঝে ফেলতেছেন। হয়তো সব ওয়ার্ড আপনার জানাও নাই, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং হয়তো আপনি জানেন না, বাট আপনি যেটাই পড়তেছেন সেটা আল্লাহর রহমতে আপনি বুঝে ফেলতেছেন যে ভাই, হয়তো এই ওয়ার্ডটার মিনিং বুঝি নাই, বাট পুরো সেন্টেন্সটা পড়ে মনে হচ্ছে ব্যাপারটা এমন কিছু, দেখবেন এক্স্যাক্টলি ওইটাই। তো যত আপনি পড়বেন আপনার রিডিং ফ্লুয়েন্সি ডেভেলপ করবে, এবং রিডিং ফ্লুয়েন্সি যখন আসবে আপনি পড়া মাত্র বুঝে ফেলবেন জিনিসগুলো। এটাও আন্ডারস্ট্যান্ডিং কে হেল্প করবে, কেমন? রিডিং ফ্লুয়েন্সি। আচ্ছা, এই দুইটা জিনিস আমার জন্য খুব ইম্পর্টেন্ট। থার্ড যদি আমি যাই, আমি বলবো, তখন আমরা এবার কোয়েশ্চেন টাইপ, যে আমার কোন কোন কোয়েশ্চেন আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনের স্ট্র্যাটেজি, প্রত্যেকটা কোয়েশ্চেনের একটা আলাদা স্ট্র্যাটেজি আছে, সেটা আমি আলাদা করে ওভাবে শিখবো। আর ফোর্থ হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমাকে খুব স্মার্টলি টাইম ম্যানেজ করতে হবে, যেহেতু আইএলস এক্সামটাই হচ্ছে একটা খুব টাইমের খেলা। আমাকে যদি 2 ঘন্টা টাইম দিত, আমরা হয়তো বেশিরভাগই 3টা প্যাসেজ খুব ইজিলি অ্যান্সার করতে পারতাম ঠান্ডা মাথায়। বাট যেহেতু টাইম 1 ঘন্টা, এখানেই চ্যালেঞ্জটা থাকে। আমাকে 1 মিনিট টাইম দিবেন। তো যা বলতেছিলাম যে ভাই, আমার টাইম ম্যানেজমেন্ট, কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনের স্ট্র্যাটেজি বোঝা, ডেইলি রিডিং হ্যাবিট, প্রতিদিন 3 ঘন্টা পড়বেন, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, আবার এক আপু আরেক আপুকে জিজ্ঞেস করে আপনার প্রিপারেশন কেমন, কি সুন্দর। আচ্ছা, ঠিক আছে, আপনারা একজন একজনের ব্যাপারে কনসার্ন, খুবই ভালো জিনিস। আচ্ছা, যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই কি পড়বো, আমি কি পড়বো, আমি কি কোনো নিউজ পেপার পড়তে হবে কিনা, অথবা আমি কি টাইপের আর্টিকেল পড়বো? অনেকে বলে বিবিসি, সিএনএন, তারপর ডেইলি স্টার পড়ো, এই পড়ো সে পড়ো। ভাই, আপনার কেমব্রিজের 1 থেকে 19 পর্যন্ত 19টা বই আছে। আপনি 5টা বই দিয়ে শুরু করেন। কেমব্রিজ, আমি যেটা বলবো, আপনারা কেমব্রিজ 11 থেকে 15 পর্যন্ত 5টা বই আছে। প্রত্যেকটা বইতে 3টা করে রিডিং টেস্ট। 3টা করে রিডিং টেস্ট, একটা টেস্টে আপনার, সরি, প্রত্যেকটা বইতে 4টা করে টেস্ট। 4টা করে টেস্ট, একটা টেস্টে 3টা করে প্যাসেজ। তো ভাই, একটা বইতেই তো আপনি পাচ্ছেন 12টা প্যাসেজ, 12 রিডিং প্যাসেজেস। একটা বইতে 12টা প্যাসেজ, 5টা বইতে 60টা প্যাসেজ। আপনি এই 60টা প্যাসেজ পড়েন, আমি যেভাবে বলছি প্রতিদিন 3 ঘন্টা করে, আপনি 60টা প্যাসেজ শেষ করেন, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং আপনি ক্লিয়ার করেন, আপনি তারপর আমাকে বলেন যে আপনার আর কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, 20 যেহেতু এখনো আমরা হার্ড কপি পাইনি, এই জন্য আমি এখনো 20 বলতেছি না। হার্ড কপিটা পাই তারপর আমি বলবো। তো ভাই, জাস্ট আপনারা 5টা বই, প্রত্যেকটা প্যাসেজ 60টা প্যাসেজ পড়েন, বুঝে বুঝে পড়েন, আমি যেভাবে বলছি, 3 ঘন্টা করে ভোকাবুলারি বুঝে প্রত্যেকটা লাইন বাই লাইন পড়েন। আপনি তারপর আমাকে এসে বলেন যে ভাই আপনার আর কোনো প্রবলেম আছে কিনা। আপনার আর অন্য কোনো রিসোর্স দেখতে হবে না, কারণ কেমব্রিজের যে রিডিং টেস্ট, প্রত্যেকটা প্যাসেজ কিন্তু একাডেমিক প্যাসেজ। এই প্যাসেজগুলো সুন্দর, 2 পৃষ্ঠার মধ্যে সুন্দর করে পুরো প্যাসেজের মানে যে টপিক নিয়ে কথা বলতেছে, প্রত্যেকটা টপিকের মেইন আইডিয়াটাকে নিয়ে আসে। তো আপনি একটা নিউজ পেপার আর্টিকেল পড়লে দেখবেন পলিটিক্সের কথাবার্তা, ওটা আপনার দরকার নেই। ওটার সাথে কি আপনি আপনার, বলেন তো, ডেইলি স্টারে যতগুলো নিউজ ছাপে, এগুলোর সাথে কি কেমব্রিজের রিডিং প্যাসেজের মিল পান আপনারা?
এই যে পলিটিক্যাল নিউজ, তারপর ব্যবসা বাণিজ্য কি হয়েছে, তারপর ক্রাইম হয়েছে, তারপর মিডিয়া, সালমান খান ক্যাটরিনা কাইফকে বিয়ে করছে, এই টাইপের ইয়া কি আপনারা কেমব্রিজের রিডিং প্যাসেজে পান? আমি একটু বলেন তো, একটু বলেন। তাহলে কি তার আগের গুলো প্র্যাকটিস করলে ভালো হবে? না আপু, এটা আমি এটা কিন্তু আমি যে মানে মানে ডিরেক্ট এক্সামের জন্য বলি নাই। এটা বলছি যাদের রিডিং প্যাসেজ ভালো করতে ইচ্ছা করতেছে, যে ভাই আমি রিডিং প্যাসেজ, আমার রিডিং হ্যাবিট ডেভেলপ করব, তাহলে আপনি কেমব্রিজ 11 থেকে 15 পড়েন। বা যদি কোয়েশ্চেন সলভ করতে চান তাহলে 16 থেকে 20। যদি টেস্টের জন্য প্রিপারেশন নিতে চান, একদম কোয়েশ্চেন ধরে ধরে সলভ করবেন, তখন 16 থেকে 20 বুঝছেন? এই আর কি আপু। আচ্ছা, সালমান খান, ও সালমান খান শিখ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ভাই, এই হচ্ছে আমাদের মেইন যেসব আপনাদের জন্য। ক্লাসের রেকর্ডের অন্য জিনিসপাতি কই পাওয়া যাবে? আপু, আপনি কাইন্ডলি আপনার যে কাউন্সিলর আছে তাকে একটা ফোন দিবেন। ফোন দিয়ে অফিস টাইমে একটা ফোন দিন, ফোন দিয়ে বলেন যে ভাই বা আপু, আমাকে প্লিজ আমার রেকর্ডেড ক্লাসের অ্যাক্সেসটা একটু বুঝাই দেন। ও আপনাকে সুন্দর করে গাইড করো। ঠিক আছে। তাহলে এইবার আমি আপনাদের জন্য আরেকটা জিনিস শেয়ার করতেছি, এবার আমরা চলে যাবো এখন টেস্টের, মানে টেস্টটা আমরা একটু বুঝি। এখন আপনারা অনেকে আছেন যাদের ন্যাচারালি রিডিং অনেক ভালো, শুধু রিডিং না, আপনাদের ইংলিশ অনেক ভালো। আবার অনেকে আছেন যাদের ইংলিশ খুব একটা স্ট্রং না, কিন্তু আপনাকে একই সময় আবার আইএলটিএসটাও ভালো করতে হবে। তাহলে ভাই সবার জন্য সেম অ্যাপ্রোচ না। আমি যেটা করতেছি দেখেন, যারা রিডিং এ ব্যান্ড 6 থেকে 7 পেতে চান, যাদের, আমরা অনেকে পাই না যে আমার হয়তো মাস্টার্স এ অ্যাপ্লাই করতেছি, আমার কোনো ব্যান্ডে যাতে 6 এর নিচে না থাকে, বা ব্যাচেলরে অ্যাপ্লাই করতেছি কোনো ব্যান্ডে যাতে 5.5 এর নিচে না থাকে। তো আমি আপনাদেরকে রিডিং এ ব্যান্ড 6 থেকে 7 পাওয়ার একটা অ্যাপ্রোচ শেয়ার করতেছি, যে ভাই কিভাবে পাবেন। তো আমাদের প্যাসেজ কয়টা থাকে বলেন তো? রিডিং প্যাসেজ 1, রিডিং প্যাসেজ 2, রিডিং প্যাসেজ 3, তিনটা থাকে তাই না? আচ্ছা, তার মধ্যে বলেন তো, পিএইচডির জন্য কত লাগবে স্কোর? আপু, এটা তো ডিপেন্ড করে আপনার পিএইচডি প্রোগ্রামটা কিসের। আপনার পিএইচডি প্রোগ্রামটা কিসের সেটার উপর ডিপেন্ড করে। আমার যেমন, আমার যখন মাস্টার্স ছিল কেমব্রিজে, আমার, যেটা আমি, মানে আমার সাবজেক্টই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট, আমি এই সাবজেক্টে মাস্টার্স করতে যাচ্ছিলাম। তাই জন্য আমার স্কোর, আইএলটিএস এর স্কোর রিকোয়ারমেন্ট ছিল 8.5, নো ব্যান্ড লেস দেন 8। এটা আমার রিকোয়ারমেন্টই ছিল, 8.5, নো ব্যান্ড লেস দেন 8। আলহামদুলিল্লাহ, আমি রিডিং এ 9 পাইছি, লিসেনিং এ 9 আসছে, রাইটিং এ 8 পাইছি, স্পিকিং এ 8 পাইছি। সব মিলায় আলহামদুলিল্লাহ আমার 8.5 হয়ে গেছে। এটা ডিপেন্ড করে আপনি কোন প্রোগ্রামে যাচ্ছেন, তাদের রিকোয়ারমেন্ট কি। বাট ওভারঅল যদি বলেন, তাহলে 6.5 চাই। মাস্টার্স অথবা পিএইচডি এইসব প্রোগ্রামে মিনিমাম 6.5 চাই, নো ব্যান্ড লেস দেন 6। পেপার বেসড এক্সাম ইউকেভিআই 27শে জুলাই, 27শে জুলাই না 27শে অগস্ট পর্যন্ত জানি আছে ইউকেভিআই। কোথায় সার্চ করলে? আপনি তো আমাদের 27শে জুলাই, আপনি তো আমাদের সাথে, মানে আমাদের যদি ইয়া করেন তাহলে আমি আপনাদের, মানে আমাদের যারা টিম আছে তারা আপনাকে প্রোগ্রাম খুঁজে দিবে। আমাদের যে অফিস আছে, এটা পুরো তো একটা স্টাডি, ইউকে টিম আছে, অস্ট্রেলিয়া টিম আছে, এরা আপনাকে প্রোগ্রাম খুঁজে দিবে, প্রোগ্রামের কি ডিটেইলস, কি রিকোয়ারমেন্ট সবকিছু আপনাকে বলবে। আচ্ছা, তো ভাই আমাকে একটু বলেন তো যে হিস্টোরিক্যালি, ঐতিহাসিক মানে ইতিহাসগত ভাবে আইএলটিএস এর কোন প্যাসেজটা সবসময় সহজ আসে? রিডিং প্যাসেজ 1, এক্স্যাক্টলি, ফার্স্ট প্যাসেজটা সবসময় ইজি আসে। আমরা এটার পাশে লিখে রাখতেছি, ইজি। হিস্টোরিক্যালি
এই প্যাসেজটা সবসময় সহজ আসে। আচ্ছা, এখন প্যাসেজ টু অথবা প্যাসেজ থ্রি, এটা ডিপেন্ড করে যে কোনটা সহজ কোনটা কঠিন। আচ্ছা, প্যাসেজ যে সহজ অথবা কঠিন সেটা আমরা কিসের ভিত্তিতে ঠিক করি বলেন তো? সেটা লাগবে না? যে প্যাসেজ আমরা, একটা প্যাসেজ ইজি নাকি কঠিন আমরা কিসের ভিত্তিতে বলি? এটা আমরা বলি কোয়েশ্চেন টাইপের উপর বেস করে, মনে রাখবেন। একটা প্যাসেজ কি সহজ নাকি কঠিন, সেটা আমরা বলি কোয়েশ্চেন টাইপের উপর। মানে প্যাসেজ ডিফিকাল্টি ডিপেন্ডস অন কোয়েশ্চেন টাইপ। আমার কোয়েশ্চেন টাইপের উপর ডিপেন্ড করে যে প্যাসেজটা কি কঠিন নাকি সহজ। আচ্ছা, তো ভাই কত রকমের কোয়েশ্চেন আছে? টু টাইপস অফ কোয়েশ্চেন্স। দুই রকমের কোয়েশ্চেন আছে আমাদের আইএলস এর। আমরা যদি ব্রড ক্যাটাগরিতে দেখি, আমাদের রিডিং প্যাসেজে টোটাল দুই রকমের কোয়েশ্চেন আছে। আচ্ছা, দুই রকমের কোয়েশ্চেন কি কি? নাম্বার ওয়ান, সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। আপনারা খাতায় নোট টোট নেন তো? আমি যে লিখতেছি, আমি আমার জন্য লিখতেছি না, আমার তো মাথায় সবকিছু আছে, আমি তো মুখে বলতে পারতাম। আপনার খাতায় নোট নিতে হবে, সবকিছু যা বলতেছি যা লিখতেছি, একটু আগে যা লিখছিলাম আগের এরিয়াতে, সবকিছু আপনারা নোট নেবেন। আচ্ছা, সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন বলতে আমরা কি বুঝি? যেসব কোয়েশ্চেন, দোজ কোয়েশ্চেন্স দ্যাট মেইনটেইন আ সিকোয়েন্স অথবা সিরিয়াল। যেসব কোয়েশ্চেন একটা সিকোয়েন্স অথবা সিরিয়াল মেনটেন করে। আচ্ছা, সিকোয়েন্স বা সিরিয়াল মেনটেন করতে আমি কি, মানে এটা বলতে আমি কি বোঝাচ্ছি, আপনারা কি বুঝছেন? ক্লিয়ার? সিকোয়েন্স অথবা সিরিয়াল মেনটেন করে এটা বলতে আমি কি বোঝাচ্ছি? আচ্ছা, আমি একটু দেখাই আপনাদেরকে। ধরেন এটা হচ্ছে আমার একটা রিডিং প্যাসেজ, কেমন? আমি যখন বলতেছি যে একটা কোয়েশ্চেন সিরিয়াল মেনটেন করে, একটা কোয়েশ্চেন সিরিয়াল মেনটেন করে, তখন কি হয়? ধরেন প্রথম কোয়েশ্চেনটা আমি অ্যান্সার, কোয়েশ্চেন ওয়ানের অ্যান্সার পাইছি আমি এইখানে, তাহলে কোয়েশ্চেন টু এর অ্যান্সার কি এর পর থাকবে নাকি আগে থাকবে? এটা বলুন। পরে থাকবে, ভেরি গুড। কোয়েশ্চেন টু এর পরেই থাকবে, হয়তো পরের লাইনে থাকতে পারে, পরের প্যারাগ্রাফে থাকতে পারে, বাট তার পরে থাকবে। কোয়েশ্চেন থ্রি টু এর পর থাকবে, কোয়েশ্চেন ফোর থ্রি এর পর থাকবে, কোয়েশ্চেন ফাইভ ফোর এর পর থাকবে। তার মানে একটা সিরিয়ালি আমি প্রত্যেকটা অ্যান্সার পাবো। যেহেতু আমি একটা কোয়েশ্চেন যদি ধরতে পারি, পুরো সিরিয়ালটা আমি ধরতে পারবো, তাহলে আমার সময় লাগবে কম। কারণ আমি জানি যে এর পরেই আছে, এর পরেই আছে। খুব সহজে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন ট্র্যাক করতে পারবো, অ্যান্সার করতে পারবো। এই জন্য এই যে কোয়েশ্চেন গুলো সিরিয়াল মেনটেন করে, সিকোয়েন্স মেনটেন করে, তাদেরকে আমরা বলি ইজি কোয়েশ্চেন। বুঝছেন? এবং প্যাসেজ ওয়ান সবসময় সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ট্রু ফলস নট গিভেন। প্যাসেজ ওয়ানে যেহেতু সবসময় সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন থাকে যারা সিরিয়াল মেনটেন করে, এই জন্য এই প্যাসেজ ওয়ানের কোয়েশ্চেন অ্যান্সার করা সহজ, এবং এই জন্য প্যাসেজ ওয়ানকে আমরা বলি সবচেয়ে সহজ। ঠিক আছে? তো আপনি এই প্যাসেজটা সলভ করছেন না? আচ্ছা, নাইস। আসেন, এইবার তাহলে আমি আবার চলে যাচ্ছি ওখানে। তো তাহলে ভাই, সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন যারা সিকোয়েন্স বা সিরিয়াল মেনটেন করে, কি কি কোয়েশ্চেন আছে? তো এক নম্বরে থাকে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অথবা গ্যাপ ফিল, আমরা যেগুলোকে গ্যাপ ফিল অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলি। আচ্ছা, এটার আবার তিন রকম আছে, বুঝছেন? তিন রকম ভ্যারাইটি আছে। প্রথমটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। এটা আমরা যখন আমরা একটা ক্লাস যখন করব, প্রত্যেকটা ক্লাসে আমরা এক একটা এরকম কোয়েশ্চেন নিয়ে কাজ করব। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। আপনি দেখবেন যে কোয়েশ্চেনের মাঝখানে একটা গ্যাপ আছে, গ্যাপটা আর আগে পিছে কিছু নেই। এই গ্যাপটাতে যে অ্যান্সারটা বসবে, সেই অ্যান্সারটা আপনি ডিরেক্টলি প্যাসেজ থেকে নিয়ে বসাবেন। তাহলে গ্যাপে যে অ্যান্সারটা বসবে সেটা আমি ডিরেক্টলি প্যাসেজ থেকে খুঁজে পাবো। এটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার। আচ্ছা, এই স্কোর,
আর কত আসছে ওটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই, আগে এখানে আসেন, এখানে থাকেন। আচ্ছা, পরেরটা। পরেরটা হচ্ছে ইনডিরেক্ট অ্যান্সার, বাট আমরা সেটাকে বলি সিনোনিম অ্যান্সার। সিনোনিম অ্যান্সার্স কিরকম? আপনি দেখবেন যে কোয়েশ্চেনের তো একটা গ্যাপ আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কোয়েশ্চেনের মধ্যে গ্যাপ আছে। গ্যাপে যে অ্যান্সারটা বসবে সেটা আপনি প্যাসেজ থেকে খুঁজবেন, খুঁজে বের করে দেখবেন কোয়েশ্চেনের নিচে একটা বক্স আছে, বক্সে কিছু অ্যান্সারের ক্লু আছে। প্যাসেজে যে অ্যান্সারটা পাইছেন সেটার একটা সিনোনিম আছে এই বক্সে। তাহলে আপনার কোয়েশ্চেনে যে অ্যান্সারটা বসবে সেটা আগে প্যাসেজ থেকে খুঁজবেন। প্যাসেজ থেকে একটা ওয়ার্ড পাইছেন, এই এই আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে হি ওয়াজ ড্যাশ অ্যাবাউট হিজ ইউকে জার্নি। সে তার ইউকে জার্নির ব্যাপারে এমন ছিল। প্যাসেজে আছে হি ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট গোয়িং টু দ্য ইউকে। তাহলে অ্যান্সারটা কি বলেন তো? ডিরেক্ট অ্যান্সার দিলে কি আসবে? এক্সাইটেড, ভেরি গুড। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে মাঝে মাঝে দেখবেন এরকম একটা বক্স বসাই দিছে, আপনারা দেখবেন একটা বক্স বসাই দিছে এরকম, ওখানের মধ্যে লেখা আছে আপনারা কোন অ্যান্সারটা দিবেন। এ তে বলছে ডিপ্রেসড, বি তে বলছে অ্যাজিটেটেড, সি তে বলছে ফ্যাসিনেটেড। আপনারা এখানে যে অ্যান্সারটা দিছিলেন এক্সাইটেড, তার পারফেক্ট সিনোনিম কোন অ্যান্সারটা আসে বলেন তো? ভেরি গুড, সি। না ভাইয়া, সালমান ভাই, এটা সি, ফ্যাসিনেটেড। ফ্যাসিনেটেড মানে হচ্ছে ওই এক্সাইটেড, ইন্টারেস্টেড, মানে ভেরি ইন্টারেস্টেড, এটা হচ্ছে ফ্যাসিনেটেড, এক্সাইটেড। তো দেখছেন এইটা হচ্ছে গিয়ে সিনোনিম অ্যান্সার যেটা বলছিলাম। একটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার, আর একটা হচ্ছে সিনোনিম অ্যান্সার। আচ্ছা, থার্ড যেটা আছে সেটাকে আমরা বলি ডায়াগ্রাম লেবেলিং। একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেই ডায়াগ্রামটা আপনি প্যাসেজের মধ্যে সেটা ডেসক্রিপশন দেওয়া আছে, কথার কথা আপনার একটা গাড়ির ছবি দিয়েছে, গাড়ির ছবি, গাড়ির ডেসক্রিপশনটা দেওয়া আছে প্যাসেজে, অ্যান্ড গাড়ির বিভিন্ন পার্টে আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দিয়ে রাখছে। আপনি প্যাসেজ থেকে পড়ে পড়ে গাড়ির কোন পার্টের নাম কি সেটা আপনি ওখান থেকে লেবেল করবেন, এটাকে বলে ডায়াগ্রাম লেবেলিং। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন অথবা গ্যাপ ফিল, যেটা কিনা প্রথম সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন, এখানে আমরা কি পাচ্ছি? তিন রকমের পাচ্ছি। একটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার, একটা সিনোনিম অ্যান্সার, আর একটা হচ্ছে ডায়াগ্রাম লেবেলিং। সবাই ক্লিয়ার? কারণ আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন এভাবে ভালো করে বুঝে নিতে চাই যে কোয়েশ্চেনটা কি করতেছে। এটা সিকোয়েন্সিয়ালের মধ্যে সবচেয়ে সহজ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন কি? সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে আপনাদের সবার পছন্দের ট্রু, ফলস, নট গিভেন, অথবা সেটার আরেকটা, একটা যমজ ভাই আছে, টুইন ব্রাদার আছে, টুইন ব্রাদার বা টুইন সিস্টার যেটা বলতে চান, একটা টুইন ব্রাদার আছে বা টুইন সিস্টার আছে, নাম হচ্ছে, নাম কি? ইয়েস, নো, নট গিভেন। একই স্ট্র্যাটেজি, জাস্ট ইনস্ট্রাকশনটা ডিফারেন্ট। কখনো আপনাকে ট্রু লিখতে বলবে, কখনো আপনাকে ইয়েস নো লিখতে বলবে। ঠিক আছে? এটা হচ্ছে, এটাও কিন্তু সিকোয়েন্সিয়াল, এটা সিরিয়াল মেনটেন করে, তাই এটা খুঁজে পাওয়া সহজ। যেহেতু প্যাসেজ ওয়ানে সব সিকোয়েন্সিয়াল থাকে, আমরা প্যাসেজ ওয়ানকে ইজি বলি। থার্ড, আপনাদের আরেকটা পছন্দের কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অথবা শর্টে আমরা বলি এমসিকিউ। আচ্ছা, এমসিকিউর আবার ভ্যারাইটি আছে। একটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার, আর একটা হচ্ছে ডাবল অ্যান্সার এমসিকিউ। কখনো দেখবেন যে একটা কোয়েশ্চেন তিনটা বা চারটা অপশন, আপনাকে একটা অ্যান্সার নিতে বলছে, সেটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার এমসিকিউ। আবার কখনো দেখবেন যে
একটা কোয়েশ্চেন বাট পাঁচটা অপশন, আপনাকে বলছে দুইটা অ্যান্সার নিতে। সেটা হচ্ছে ডাবল অ্যান্সার এমসিকিউ। আমরা প্রত্যেকটাই সলভ করবো ইনশাল্লাহ। আর লাস্ট যেটা খুব কম আসে, সেটা হচ্ছে ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস। ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস, একটা সেন্টেন্সের অর্ধেক দেওয়া আছে, একটা ইনফরমেশন অর্ধেক দেওয়া আছে কোয়েশ্চেনে, বাকি অর্ধেক একটা লিস্টে দেওয়া আছে। এই দুইটা মানে কোন কোন সেন্টেন্সের সাথে কোন, মানে বাকি অর্ধেকটা কি হবে, সেটা আপনাকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। যদিও ম্যাচিং কোয়েশ্চেন, বাট এই কোয়েশ্চেনটা সিরিয়াল মেনটেন করে, সিকোয়েন্স মেনটেন করে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে খুব, ওটাও খুব কম আসে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। একটা ছোট্ট কোয়েশ্চেন, সেটা একটা ছোট্ট অ্যান্সার, খুবই কম আসে। বাট আমরা করবো, যেহেতু আসছে কখনো কখনো আমরা এটা করে ফেলবো। তাহলে পাঁচটা সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন: ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস নট গিভেন, যেটা আরেকটা হচ্ছে ইয়েস নো নট গিভেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এমসিকিউ, ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। এই পাঁচটা কোয়েশ্চেন সিকোয়েন্সিয়াল, এগুলা সবচেয়ে সহজ। এখন সেকেন্ড ক্যাটাগরিতে যাচ্ছি। এতক্ষণ তো আমরা সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন নিয়ে কাজ করছি, এখন আমরা সেকেন্ড ক্যাটাগরিতে যাচ্ছি, যে কোয়েশ্চেনটা সিরিয়াল মেনটেন করে না। আমরা বলি নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা সিরিয়াল মেনটেন করে না। কিরকম? যে ভাই, নাম্বার 4, 5, কোন ক্লাসে আপু? আমি ঠিক বুঝতেছি না কোন ক্লাস। আচ্ছা, ঠিক আছে, যেটাই হোক আমরা দেখতেছি। আসি আমরা এখানে। তো দেখেন, যেটা বলছি নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন কিরকম, আপনারা আশা করি আমার প্যাসেজ দেখতেছেন। ধরেন প্রথম অ্যান্সারটা আছে এখানে, সেকেন্ডটা হচ্ছে এখানে, থার্ডটা হচ্ছে আবার এখানে, ফোর্থ হচ্ছে আবার এখানে, ফিফথ হচ্ছে মানে আপনাকে অনেক বেশি সাফেল করতে হবে, অনেক বেশি জাম্প করতে হবে। এটা কিন্তু সহজ না, এটাতে টাইম লাগে বেশি, এটা খুঁজে বের করতে কষ্ট হয় বেশি। তো এই জন্য দেখা যায় যে ভাই এই কোয়েশ্চেনটাতে টাইমও লাগে বেশি, কষ্ট হয় বেশি, কোয়েশ্চেনটা কঠিন বেশি। এই জন্য আমরা এটাকে বলি নন সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। এগুলো কি কি কোয়েশ্চেন জানেন? সবচেয়ে বেশি যেটা আসে, যেগুলো সবসময় আসবেই, ম্যাচিং হেডিংস। আপনাকে বলবে যে প্যাসেজে যতগুলো প্যারাগ্রাফ আছে প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য একটা সুইটেবল হেডিং। এই প্যারাগ্রাফটার হেডিং কি হবে, ওটা একটা লিস্ট অফ হেডিংস থেকে আপনাকে বের করতে হবে। সেকেন্ড, ম্যাচিং লিস্ট। একটা লিস্ট আছে, লিস্টের মধ্যে কয়টা আইটেম আছে বা মানুষের নাম আছে, কোন মানুষের সাথে কোন কথাটা যাচ্ছে, কোন আইটেমের সাথে কোন ইনফরমেশনটা যাচ্ছে, সেটা আপনাকে কম্বাইন করতে হবে প্যাসেজ থেকে। থার্ড, ম্যাচিং ইনফরমেশন। ব্যাস, এই তিন রকমের কোয়েশ্চেন কোনো সিরিয়াল মেনটেন করে না, যে কারণে এগুলো অ্যান্সার করতে কষ্ট হয়, এগুলো আমাদের একটু সময় লাগে বেশি। আচ্ছা, তা আমি বলতেছিলাম মনে আছে যে ভাই রিডিং প্যাসেজ ওয়ান হচ্ছে ইজি কেন? কারণ ভাই রিডিং প্যাসেজ ওয়ানে সবসময় সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন আসে। আর রিডিং প্যাসেজ টু একটু কঠিন, কারণ রিডিং প্যাসেজ টুতে একটা ম্যাচিং কোয়েশ্চেন থাকবেই, এই তিনটা ম্যাচিং এর একটা ম্যাচিং থাকবেই। তো ভাই এখন কথা হচ্ছে রিডিং প্যাসেজ টু বেশি কঠিন নাকি থ্রি বেশি কঠিন, এটা আমি কেমনে ঠিক করব? ভাই এটা আমি ঠিক করব এটা দিয়ে, যে ধরেন আজকে রিডিং প্যাসেজ টুতে দুইটা ম্যাচিং কোয়েশ্চেন আসছে। দুইটা ম্যাচিং কোয়েশ্চেন আসে কি কি? একটা হচ্ছে আপনার ম্যাচিং হেডিং, আর একটা হচ্ছে ম্যাচিং লিস্ট। আর রিডিং প্যাসেজ থ্রিতে একটা ম্যাচিং কোয়েশ্চেন আসছে। দেন আজকে আমাদের একটা পরীক্ষা হচ্ছে এখানে। রিডিং প্যাসেজ টুতে দুইটা ম্যাচিং কোয়েশ্চেন আসছে, একটা ম্যাচিং হেডিং আর একটা ম্যাচিং লিস্ট। আর রিডিং প্যাসেজ থ্রিতে
একটা ম্যাচিং কোয়েশ্চেন আসছে, আমাকে বলেন তো কোন প্যাসেজটা অ্যান্সার করতে বেশি সময় লাগবে বা বেশি কঠিন হবে? যেখানে দুইটা ম্যাচিং কোয়েশ্চেন নাকি একটা? ভেরি গুড, রিডিং প্যাসেজ টু। তাহলে ভাই আমি খালি এটা দিয়ে ঠিক করবো যে প্যাসেজ কি কঠিন নাকি ইজি। যেখানে দুইটা ম্যাচিং কোয়েশ্চেন আসছে সেই প্যাসেজটা আমার জন্য কঠিন, যেখানে একটা ম্যাচিং আসছে সেটা কম্পারেটিভলি সহজ। তাহলে আমাকে যদি বলেন যে পরীক্ষায় আমি কিভাবে অ্যান্সার করব, আমি অ্যান্সার করব এই সিরিয়ালে: 1 নাম্বার রিডিং প্যাসেজ ওয়ান, তারপর যে রিডিং প্যাসেজে একটা ম্যাচিং কোয়েশ্চেন আসছে, যেমন আজকে আমি দেখতেছি রিডিং প্যাসেজ থ্রি, তাহলে আজকে রিডিং প্যাসেজ ওয়ান শেষ করার পর আমি প্যাসেজ থ্রিটা অ্যান্সার করব। তারপর আমি দেখবো লাস্টে গিয়ে প্যাসেজ টু, যেখানে দুইটা ম্যাচিং কোয়েশ্চেন আসছে। তাহলে ভাই এইটা হচ্ছে আমার কোয়েশ্চেন অ্যান্সার। এই স্ট্র্যাটেজির জন্য অনেকে ধরা খায়। দেখা যায় যেখানে দুইটা ম্যাচিং কোয়েশ্চেন আছে সেটা আগে শুরু করে ফেলছে, সেটা করতে গিয়ে এমন সময় লাগছে ওটাও শেষ করতে পারে নাই, আরেকটা প্যাসেজ টোটালি অ্যান্সার করতে পারে নাই, ধরা খাই গেছে। তা আমরা এটা করবো না, আমরা খুব স্মার্টলি টাইম ম্যানেজ করব, আমার কষ্টটাকে আমি কমায় ফেলবো। যে আগে তো রিডিং প্যাসেজ ওয়ান করতেছি, তারপর দেখি তো এই যে প্যাসেজ টু আর প্যাসেজ থ্রি দুইটার মধ্যে কোনটাতে একটা ম্যাচিং আছে সেটা আমি তারপর করবো। সেটা যদি প্যাসেজ থ্রি হয় তাহলে প্যাসেজ থ্রি করব, যদি প্যাসেজ টু তে একটা একটা ম্যাচিং থাকে তাহলে প্যাসেজ টু করব, তারপর যেখানে দুইটা ম্যাচিং কোয়েশ্চেন আছে সেটা সবার লাস্টে। এইভাবে আমি আমার টাইম এবং আমার স্ট্রেসকে আমি ম্যানেজ করে ফেলবো। কারণ ম্যাচিং কোয়েশ্চেন করতে গেলে মাথা গরম হয়ে যায়, এখান থেকে অনেকে একদম খেয়ে হারায় ফেলে। সবাই বুঝছেন তো না? আমার ফার্স্ট প্যাসেজে ম্যাচিং হেডিংস ছিল তাই ভালো হয়নি। এই যে আপনার উচিত ছিল ফার্স্ট প্যাসেজ বাদ দেওয়া আপু, বাদ দিয়ে পরেরটায় চলে যাও। আচ্ছা আমি আবার রিপিট করব। আমি যখন পরীক্ষায় আমার সামনে তিনটা প্যাসেজ আছে, আমি সবার আগে কোনটা অ্যান্সার করব? সবার আগে অ্যান্সার করব রিডিং প্যাসেজ ওয়ান। তারপর দেখবো যে প্যাসেজ টু আর থ্রি এর মধ্যে কোথায় একটা ম্যাচিং কোয়েশ্চেন আসছে, একটা, আর কোথায় দুইটা আসছে। যে প্যাসেজে একটা ম্যাচিং আছে সেটা আমি তারপর অ্যান্সার করব, যে প্যাসেজে দুইটা ম্যাচিং আছে সেটা আমি সবার লাস্টে অ্যান্সার করব। কারণ আমি সহজ কোয়েশ্চেন হোক আর কঠিন কোয়েশ্চেন হোক মার্ক তো সেম। তা আমি ইজি কোয়েশ্চেন আগে অ্যান্সার করে ফেলি যাতে আমি সহজে মার্কগুলো পেয়ে যাই। কারণ কঠিন কোয়েশ্চেন অ্যান্সার করতে গেলে টাইম লাগবে বেশি, আমি পুরোটা কমপ্লিট নাও করতে পারি, আমি ধরা খাই যাব। রাইট, এই যে এই জন্যই আপু এখন ক্লিয়ার। রেহান আপু আপনি আলাদা চ্যাট করতেছেন কেন? আপনি মেইন চ্যাটে লেখেন না মেসেজ, আপনি পুরো আলাদা ইয়াতে মেসেজ লিখতেছেন, বাকিরা তো কেউ আপনার মেসেজ দেখতেছে না। আচ্ছা বুঝছেন তাহলে, এটা একটা খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। আচ্ছা, এখন যেটা বলছিলাম যে ভাই, যাদের টার্গেট আছে যে ভাই আমি রিডিং এ ব্যান্ড সিক্স থেকে সেভেন পেলেই আমার চলে, আমার যে লেভেল, আমি সিক্স থেকে সেভেনের বেশি মানে সিক্স টু সেভেন পাইলেই মানে এটাই আমার জন্য এনাফ। তাহলে ভাই আপনার একটা টাইম ঠিক করে দেই। আপনি রিডিং প্যাসেজ ওয়ানে টাইম নেবেন, যারা এমনি, হ্যাঁ এটা আমি তো লিখে দিছি, যারা সিক্স টু সেভেন পেতে চান তাদের জন্য আপনি রিডিং প্যাসেজ ওয়ানে টাইম নেবেন 22 মিনিটস পরীক্ষার সময়, এখন না। এখন তো আপনারা শিখবেন, আপনারা এখন ফ্রিলি টাইম লিখবেন, কোনো সমস্যা নেই, আপনারা যেভাবে চান একটু ভালো করে সময় নিয়ে পড়বেন। বাট এখন আমাদের মেইন ফোকাস হচ্ছে কারেক্ট অ্যান্সার করা। আমরা একটা প্যাসেজ ভালো করে পড়ে কারেক্ট অ্যান্সার করতে চাই, এটা আমাদের মেইন ফোকাস। বাট ধরেন এখন থেকে, যখন আজকে থেকে 2 থেকে 3 মাস পর আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষার জন্য আপনি রেডি হয়ে গেছেন, আপনার তো আস্তে আস্তে এবিলিটি বাড়বে তাই না? আজকে আপনার যে এবিলিটি 3 মাস পর তো আর এখানে থাকবে না, আপনি রেগুলার পড়াশোনা করতে করতে এবিলিটি বাড়বে। তো পরীক্ষার সময় এবং মক টেস্টে আপনার টার্গেট থাকবে রিডিং প্যাসেজ ওয়ান 22 মিনিটে শেষ করা, 22 মিনিটস। এবং যে প্যাসেজে একটা ম্যাচিং কোয়েশ্চেন মানে সেটা হইতে পারে প্যাসেজ টু অথবা থ্রি, সেটা প্যাসেজ টু হইতে পারে, থ্রি হইতে পারে, যেখানে একটা, আমি লিখে দিই যাতে সহজে বুঝতে পারেন। আচ্ছা, প্যাসেজ ওয়ান। আচ্ছা, তো ভাই প্যাসেজ টু বা থ্রি যেখানে একটা ম্যাচিং কোয়েশ্চেন মানে যেটাতে সময় কম লাগবে সেটাতে আমি নিব 28 মিনিট পরীক্ষার দিন।
অথবা মক টেস্টের সময় 28 মিনিট আমি টাইম নিব। ঠিক আছে। আচ্ছা, 28 মিনিটস। তাহলে লাস্ট যে প্যাসেজ দেখেন, লাস্ট প্যাসেজটাতে আমার একটা স্ট্র্যাটেজি আছে যে 10 মিনিটস এর মধ্যে আমরা এমন ভাবে অ্যান্সার করব যেখানে আমার 6 to 7 কোয়েশ্চেন্স আমি কারেক্টলি অ্যান্সার করতে পারবো। তাহলে আমি প্যাসেজ 1 আর 2 মিলে অ্যাটলিস্ট 27টা কোয়েশ্চেন, আর লাস্ট প্যাসেজ থেকে আরো 6-7টা কোয়েশ্চেন, টোটাল আমি 34-35টা কোয়েশ্চেন অ্যান্সার করব। বাট যেটা অ্যান্সার করব সেখান থেকে আমার মিনিমাম যাতে 25 থেকে 30টা অ্যান্সার কারেক্ট হয়। যদি 24টা হয় তাহলে আমি 6, যদি 27টা হয় তাহলে 6.5, যদি 30টা হয় তাহলে আমি 7। আমার টাইমের ইয়েটা বুঝছেন সবাই, যে কিভাবে টাইমটাকে ভাগ করে দিছি? যে আপনি জাস্ট যদি 6 to 7 আপনার ইয়া থাকে, ভাই আপনি প্যাসেজ 1-এ 22 মিনিট টাইম নেন, প্যাসেজ যেটা সেকেন্ড প্যাসেজ একটু সময় লাগবে 28 মিনিট টাইম নেন, ঠান্ডা মাথায় দুইটা প্যাসেজ খুব ভালো করে সলভ করেন, বাট কারেক্ট করার চেষ্টা করবেন, সময় নিয়ে করেন। লাস্ট প্যাসেজটা আপনি 10 মিনিটে 6 থেকে 7টা কোয়েশ্চেন অ্যান্সার করার একটা স্ট্র্যাটেজি আছে, সেটা আমরা দেখব। এটা করলে আপনার মিনিমাম 6 গ্যারান্টিড। কপাল ভালো থাকলে আপনি 7-7.5ও পেয়ে যেতে পারেন, যদি সব কারেক্ট হয়। আপু আমি তো বলে দিছি। হ্যাঁ, আপু না, ওই যে সালমান ভাই, সরি, সালমান ভাই। আমি তো বলে দিছি যে প্যাসেজ 1 তো আমি কুই করেই ফেলছি। প্যাসেজ 2 অথবা 3 যেখানে একটা ম্যাচিং কোয়েশ্চেন সেটা আমি সেকেন্ড শুরু করব, আর যেটাতে দুইটা ম্যাচিং সেটা আমি সবার লাস্টে। এটাই হচ্ছে আমার জন্য ইজি। এমনি প্যাসেজ 1 সবসময় ইজি হয়, এটা মাথায় রাখবেন। যেখানে দুইটা ম্যাচিং কোয়েশ্চেন সেটা ডিফিকাল্ট। আমি এটা লিখেও দিচ্ছি এখানে দেখেন। যেটা ইজি হচ্ছে প্যাসেজ 1, মিডিয়াম হচ্ছে যেখানে একটা ম্যাচিং কোয়েশ্চেন, হার্ড হচ্ছে যেখানে দুইটা ম্যাচিং কোয়েশ্চেন থাকে, বুঝছেন? দুইটা ম্যাচিং কোয়েশ্চেন থাকে, ব্যাস। দুইটা ম্যাচিং বলতে ম্যাচিং হেডিং থাকতে পারে, ম্যাচিং লিস্ট অথবা ম্যাচিং ইনফরমেশন থাকতে পারে, ব্যাস এই ওয়েতে কাজ করবেন আপনারা। ক্লিয়ার? একটা আপু একটু আগে বললো ওনার প্যাসেজ 1-এ ডিফিকাল্ট। না, এটা হয় না, আমার মনে হয় উনি মক টেস্ট দিছে। আমার মনে হয় মক টেস্ট দিছে, মক টেস্টে এরকম উল্টাপাল্টা হয়। মক টেস্ট হচ্ছে কি, সেন্টার গুলো মক টেস্ট নিজের মতন করে বানায় তো, তারা উল্টাপাল্টা কোয়েশ্চেন ঢুকায় দেয়। বাট আইএলটিএস এর মেইন টেস্টে এটা আমরা আসলে শুনি না। বা কখনো যদি এই পরীক্ষা নিয়ে এক্সপেরিমেন্টও করে, সেটা 5 বছরে একবার হয়। এক্সেপশনের জন্য আমার কোনো ইয়া নেই। আমরা যেটা সবসময় হয়ে আসতেছে সেটার জন্য প্রিপারেশন নিব। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন। এবার আমরা যেটা করব, দেখতে পাচ্ছেন তো? আপনারা আছেন তো? স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে। না, আমার হঠাৎ করে কি জানি একটা ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাইছে। আচ্ছা, ঠিক আছে, এবার চলে যাচ্ছি ভাই। যাদের টার্গেট হচ্ছে ব্যান্ড 7.5 to 9, যারা ব্যান্ড 7.5 থেকে 9 পর্যন্ত পাইতে চান, যেটা হচ্ছে কিনা অ্যাকচুয়ালি আপনারা ইংলিশে ভালো, আপনারা এমনিতেই অ্যান্সার করলে মোটামুটি 7 আসতেছে প্রিপারেশন ছাড়া। যদি প্রিপারেশন নেন, এটাকে 7.5 থেকে 9 পর্যন্ত আপনি ঠেলতে পারবেন। তাদের অ্যাপ্রোচটা কি? তাদের অ্যাপ্রোচ হচ্ছে ভাই, আপনি যে ইজি প্যাসেজ, মানে যেটা হচ্ছে প্যাসেজ 1, আচ্ছা আমি এটাকে পুরোটাকে কপি করে নিয়েছি তাই তো ইজি হয়ে গেল। আমার ইজি প্যাসেজটা, যারা 7.5 থেকে 9 টার্গেট করতে চান, তারা ইজি প্যাসেজ শেষ করতে হবে পরীক্ষার দিন অথবা মক টেস্টের সময় 17 মিনিটস।
তারা মিডিয়াম প্যাসেজ যেটা সেটা শেষ করবেন 20 মিনিটস, এবং যেটা হার্ড প্যাসেজ সেটার জন্য আপনারা নেবেন 23 মিনিটস, কারণ আপনাদেরকে সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। যারা 7.5 থেকে 9 চান তারা এখন থেকে এই অ্যাপ্রোচে কাজ করা শুরু করেন, যে ইজি প্যাসেজটা শেষ করতে হবে 17 মিনিটসে, মিডিয়ামটা শেষ করতে হবে 20 মিনিটসে, হার্ডটা শেষ করতে হবে 23 মিনিটসের মধ্যে। এই টোটাল 1 ঘন্টার অ্যালোকেশন। আচ্ছা, সবাই বুঝছেন এটা? আমি 2 লেভেলের স্টুডেন্টের জন্য করে দিয়েছি জিনিসটা, একটা ব্যান্ড 6 থেকে 7, আর একটা ব্যান্ড 7.5 থেকে 9, এবং দুইটা একদম প্র্যাকটিক্যাল। এটা হচ্ছে আমার এত বছর ধরে আমরা যে পড়াই, আমি কেমব্রিজেও যখন পড়াইছি তখন ঠিক এই মেথডে আমি সবাইকে ইয়া করছি, অটোমেটিক্যালি সবাই খুব ভালো করছে এটা। তো তখন লেভেলটা আলাদা হয়ে যায় যে ভাই আমার লেভেলটা এখানে, আমি এভাবে প্রিপারেশন নিই, আমার লেভেলটা ভালো তাহলে আমি একটু ভালো টার্গেট করি, আমি একটু কম সময় নেওয়ার চেষ্টা করি, ব্যাস। এটা এখন না, এটা হয়তো গ্র্যাজুয়ালি করতে করতে আপনারা ইনশাল্লাহ একসময় এই লেভেলটাতে, এটা আপনাদের হাইয়েস্ট লেভেল, এখানে আপনারা চলে আসেন। ক্লিয়ার ভাই? ভাই বোনেরা যারা আছেন, কোনো প্রবলেম আছে, কোনো কনফিউশন আছে? 7 পয়েন্ট, না না, সরি সরি, এটা তো ভাই ওটা আগেরটা লিখছিলাম, সরি সরি সরি। আপনি সব কোয়েশ্চেন অ্যান্সার করবেন, রাইট? আচ্ছা আচ্ছা। রাইট, ওই 6 to 7 ওটা আগেরটার জন্য ছিল। আচ্ছা, এরিন আপু নো বলছেন, নো স্যার কি মানে কোনটা না? কোনটা নিয়ে কনফিউশন বা কোনটা বুঝতে পারেন একটু বলেন তো। আচ্ছা, ক্লিয়ার নাকি? ঠিক আছে। আচ্ছা, তো ভাই এই হচ্ছে আমাদের মেইন অ্যাপ্রোচ, আমরা কিভাবে প্রিপারেশন নিব না নিব সবকিছু নিয়ে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যাক। তো ভাই এই হচ্ছে আমাদের টোটাল পড়াশোনার অ্যাপ্রোচ। এখন যেটা আমরা ইনশাল্লাহ, ও না, আচ্ছা, থ্যাংক ইউ আপু, জি আমি এখন বুঝতে পারছি, ইরিন আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ভাই আমরা যেটা করবো ইনশাল্লাহ, আমরা প্রিপারেশন নিব, মানে আমি আপনার সাথে ক্লাসে প্রিপারেশন নিব হচ্ছে কেমব্রিজ 16 to 19। আমরা ক্লাসে এই বইগুলো সলভ করব, ক্লাস সলিউশন হবে কেমব্রিজ 16 থেকে 19 নিয়ে ইনশাল্লাহ, কারণ এগুলো একদম লেটেস্ট টেস্ট। আমাদের এখনকার যে পরীক্ষা সেটা ফলো করে হচ্ছে এগুলাকে। তার মধ্যে আমরা প্রত্যেকটা ইনশাল্লাহ ঘুরাই ফিরাই বইগুলো ইউজ করব। আপনাদের সবগুলো পিডিএফ আশা করি দেওয়া আছে। নীলক্ষেতে পাওয়া যাচ্ছে, আমার গতকালকে গেছিল, 20 পায় নাই। তাহলে হয়তো কি মাত্র আসছে হয়তো, হয়তো নেক্সট উইক আমি শনিবার দিন হয়তো কিনে নিবো তাহলে 20। আচ্ছা, যদি 20 আসে, 20 এখন ওয়েবসাইটে আমি সবখানে অ্যাভেলেবল দেখি না, আমি একটু 20 সলভ করতে হবে বুঝছেন। আমি 20 একটু সলভ করে নিই, তারপর হচ্ছে আমি ইয়া করি, পড়াই। যদি আমি পারি, আচ্ছা যদি 20 পারি আমি 20 নিয়ে নিব, 20 হাতে রাখলাম, জান। তো মেইনলি এই বইগুলো হচ্ছে যেগুলো লেটেস্ট বই, সেগুলো থেকে আমরা প্রিপারেশন নিব ইনশাল্লাহ। আমরা প্রতিদিন ইনশাল্লাহ লিস্ট একটা টপিক নিব, এই টপিকটা ভালো করে প্যাসেজ 1, 2, 3 সবগুলো থেকে সলভ করব। প্যাসেজ 1 এর একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে গ্যাপ ফিল, 2 এর কেমন, 3 এর কেমন, ট্রু ফলস, প্যাসেজ 1 এর কেমন, 2 এর কেমন, 3 এর কেমন, প্রত্যেকটা আমরা ইনশাল্লাহ এভাবে মিক্স করে সলভ করব, এবং ইনশাল্লাহ আমাদের এভাবে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনারা এই ফর্মেটটা ফলো করবেন, যে ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার জন্য, ভেরি ইম্পর্টেন্ট, লাইভ ক্লাস অ্যাটেন্ড করা। লাইভ ক্লাস মিস দিবেন না, লাইভ ক্লাসে সবসময় প্রেজেন্ট থাকবেন, এটা মেইন। এবং লাইভ ক্লাসের সময় অবশ্যই টেক নোটস। আপনি সেটা কম্পিউটারে নেন, আপনি আপনার খাতায় নেন, যেভাবে নেন আপনি আপনার নোটস নেবেন, ভেরি ইম্পর্টেন্ট জিনিস। লাইভ ক্লাসের পর যেটা সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। আপনার ক্লাস লেকচার আছে, আপনার যে ক্লাস লেকচার আছে সেটা যখন বাসায় নিয়ে পড়তে বসবেন, আপনি দেখবেন যে রেকর্ডেড ক্লাস। ধরেন আমি একটা জিনিস পড়াইছি, আপনার মনে হচ্ছে ভাই জানি এই পার্টে জানি কি বলছিল, কথাটা জানি এক্স্যাক্টলি কি ছিল,
ওটার জন্য আপনি আবার রেকর্ডেড ক্লাসে আসবেন। থার্ড, ইউটিউব ক্লাস। ইউটিউব ক্লাসে আপনি একদম টপিক ধরে, টপিক এবং মানে মডিউল ধরে আপনি এই ক্লাসগুলো পেয়ে যাবেন। এগুলো সব ক্লাস আপনার লাইভ ক্লাসের সাথে আরো ডাবল ক্লাস আসতেছে। ডাবল না, ট্রিপল ক্লাস, রেকর্ডেড ক্লাস তার সাথে ইউটিউবের ক্লাস। আচ্ছা, তার সাথে যারা আরেকটু কাজ করতে পারবেন, ফেসবুক লাইভ ক্লাস। আচ্ছা, আচ্ছা ফেসবুক লাইভ দরকার নেই ভাই, পরে দেখা যাবে আম গেছে ছালাও গেছে, কিচ্ছু করতেছেন না। হ্যাঁ, এইটুকু থাকেন তাইলে এনাফ। এখন এর পাশাপাশি অবশ্যই আইএলস রিসোর্স ব্যাংক। আইএলস রিসোর্স ব্যাংক খুব ভালো মতন প্রত্যেকটা রিসোর্স পড়বেন। অল রিসোর্সেস ভালো করে পড়বেন। আপনাদেরকে কেমব্রিজ পিডিএফ দেওয়া আছে মনে হয়, কেমব্রিজ 1 to 19 পিডিএফ বই দেওয়া আছে। সেগুলো ইউজ করতে চাইলে সেগুলো ভালো করে ইউজ করবেন, ঠিক আছে? এখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ইউটিউবের ক্লাস, আইএলস এর রিসোর্স ব্যাংক, কেমব্রিজ 1 to 19 এর পিডিএফ, যত কিছু আছে সবকিছু ভালো করে করবেন। এর সাথে আপনারা যদি মক টেস্ট দিতে চান, আমাদের একটা এআই মক টেস্ট পোর্টাল আছে। এআই মক টেস্ট পোর্টাল, যারা ঢাকার বাইরে আছেন তাদেরকে বাসায় কম মক টেস্ট সেট আপ করে দিবে। আপনি আপনার বাসায় বসে মক টেস্ট দিবেন, 10 মিনিটের মধ্যে মক টেস্টে পুরো রেজাল্ট ইভ্যালুয়েশন হয়ে চলে আসবে। প্লাস স্পিকিং টেস্টটা আমি নিব ইনশাল্লাহ। আচ্ছা, আবার কেউ যদি ইয়াতে দিতে চান, অফিসে এসে, তাহলে ধানমন্ডি 32 আমাদের অফিস। এখানে এসে আপনি সুন্দর মতন মক টেস্ট দিতে পারবেন। এভরিডে মক টেস্ট হয়। আপনি জাস্ট চলে আসবেন, আপনি ধানমন্ডি 32 আপনার মক টেস্টটা দিবেন। এখানে আপনি মক টেস্ট দিতে পারবেন। আমাদের পেপার বেসড, কম্পিউটার বেসড সব রকমের মক টেস্ট আছে। পেপার বেসড এবং কম্পিউটার বেসড সব রকম মক টেস্ট আছে, যেটা চান দিতে পারবেন। স্পিকিং টেস্ট আমার সাথেই হবে সবসময়। এই সব কিছু করে করে আপনারা যখন মানে সব ক্লিয়ার হবে, তখন হচ্ছে আপনারা পরীক্ষার জন্য ফিট হবেন ইনশাআল্লাহ। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। কেমব্রিজ 1 থেকে 15 সলভ করার দরকার নেই, তাহলে আমি বুঝতে পারছি না। না, কেমব্রিজ 1 থেকে 15 অবশ্যই সলভ করতে পারবে না। মানে আপু অথবা ভাই, আপনি, আপনার নাম তো জানি না। কেমব্রিজ 1 থেকে 15 অবশ্যই সলভ করতে পারবেন, বাট আমি বলছি যে আপনারা আগে মানে ভালো করে পড়বেন হচ্ছে 15 থেকে 19, এই বইগুলো বেশি ভালো করে পড়বেন। এগুলো থেকে মেইনলি মানে পরীক্ষার জন্য সলভ করবেন। এর পাশাপাশি যখন এগুলো শেষ করছেন তখন আপনি উপরে যান, 11 থেকে 14 পড়েন। আরো শেষ করছেন যান, এবার আপনি 9 পড়েন, 8 পড়েন, 7 পড়েন, সমস্যা নেই। সবসময় লেটেস্ট থেকে পিছনের দিকে যাবেন। আচ্ছা, ফিটা একটু কাইন্ডলি অফিস থেকে শুনে নেবেন, ফিটা আমি জানি না। টাকা পয়সার ব্যাপার স্যাপার আমি কিছু জানি না, ওগুলো অফিস জানে। আমি জানি আপনি আইএলস এ ভালো করবেন কেমনে, ভালো কেমনে করাইতে হবে সেটা আমি জানি ইনশাল্লাহ। হ্যাঁ, ধানমন্ডি 32 ঐতিহাসিক জায়গা। একটা অফিস গেছে, আরেকটা অফিস আসছে। আচ্ছা, ঠিক আছে। তো ভাই, এই হচ্ছে আমাদের সবকিছু ইনশাল্লাহ। আজকে আমরা আমাদের ওরিয়েন্টেশনটা করলাম। নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ সুন্দর করে শুরু করব, এবং শুরু করব গ্যাপ ফিল দিয়ে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তা আপনারা জাস্ট এই পর্যন্ত রিসোর্স ব্যাংক যা আছে সে এই ভোকাবুলারি এগুলো পড়া শুরু করে দেন। রিসোর্স ব্যাংকে ইয়াগুলো পড়া শুরু করে, ভোকাবুলারি পড়া শুরু করেন, প্রিপোজিশন পড়েন, এটা মানে যা যা আছে একটার পর একটা ফাইল শেষ করতে থাকেন। শনিবার থেকে ইনশাল্লাহ আমরা আমাদের ক্লাস শুরু করব। তো এই হচ্ছে অফিস টাইম, হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা। তা এখন আমি শুনি আপনাদের কার কি প্রশ্ন আছে, আমাকে একটু বলেন।